দি মিয়ানমার মিলিটারি তারা দে আর ট্রাইং টু বিকাম সেলফ সাফিসিয়েন্ট, নিজেরাই একমাত্র তারাই দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক না। কিন্তু মিয়ানমারে কিন্তু প্রেসিডেন্ট আর্ম ফোর্সের হেড না, ওদের কিন্তু কমান্ডার ইন চিফ ইজ হেড অফ দি অল আর্ম ফোর্সেস। রোহিঙ্গা যে ইস্যুটা, এটা কিন্তু ফ্রম অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট। বিশ্ব রাজনীতি কিংবা ভূ রাজনীতিতে কি ঘটছে, কেন ঘটছে, কতদিন ধরে ঘটছে এবং ঠিক কি কারণে ঘটছে, এই সকল প্রশ্নের উত্তরের সিস্টেম্যাটিক ব্যাখ্যা আপনাদের কাছে উপস্থাপন করার জন্যই আমাদের এক্সক্লুসিভ জিওপলিটিক্যাল শো দ্য চেসবোর্ড। আপনাদের সকলকে স্বাগতম এবং আমি আপনাদের হোস্ট ফারহান ইন্তিশার খালেদ। মূলত বাংলাদেশ এবং বিশ্ব রাজনীতিতে কি ঘটে যাচ্ছে এবং কেন ঘটছে, এই সকল বিষয়ের সিস্টেম্যাটিক এক্সপ্লেনেশন আপনাদের কাছে উপস্থাপন করা এবং এক্সপার্ট ভ্যালিডেটেড ডিসকাশনস অর্থাৎ এক্সপার্টদের বিশ্লেষণ আপনাদের কাছে তুলে ধরার জন্যই মূলত আমাদের শোটি গড়ে তোলা হয়েছে। আশা করি প্রত্যেকটি এপিসোড থেকে আপনারা সকলেই বুঝে নিতে পারবেন কি ডিসকাস করা হচ্ছে এবং কেন এই আলোচনাটা করা হচ্ছে। আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেখানে আমরা দেখাতে যাব যে মিয়ানমারের সামরিক এবং রাজনৈতিক নেতৃত্বের একটি সাইকোলজিক্যাল ইভ্যালুয়েশন কিংবা অ্যানালিসিস, অর্থাৎ তাদের একটি মানসিক বিশ্লেষণ, তাদের রাজনৈতিক লক্ষ্যবস্তু কি এবং তাদের নীতিগত অন্বেষণ কি হতে পারে। খুবই ইম্পর্টেন্ট এবং এটিকে আমরা একটি 2 পার্ট সিরিজে ভাগ করেছি। তবে মূল আলোচনায় যাওয়ার আগে এই ব্যাপারে ছোট্ট একটা ভিডিও দেখে আসি। দর্শক, আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এই এপিসোডে আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল শাফাত আহমেদ। তিনি প্রিন্সিপাল রিসার্চ ফেলো, ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ। স্যার, এই এপিসোডে আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা গত এপিসোডে মূলত স্যার আলোচনা করছিলাম যে কিভাবে মিয়ানমারের যে একটা স্ট্র্যাটেজিক কালচার তৈরি হয়েছিল, যেখানে তারা একটি ধর্মের উপর ভিত্তি করে তাদের জাতিগত পরিচয় নির্ধারণ করার চেষ্টা করেছে। মাল্টি এথনিক একটা সোসাইটি থাকা সত্ত্বেও তারা চেষ্টা করেছিল যে একটি সিঙ্গুলার আইডেন্টিটি রাখার, যেটি কিনা একটু ইনকনসিস্টেন্ট তাদের বাস্তবতার সাথে, এবং একটা অ্যান্টাই ফরেনার কিংবা ফরেনার বিদ্বেষী একটা মানসিকতা, যেটা হচ্ছে আমরা নেউইনের সময় থেকে বেশি প্রতিফলন দেখতে পেয়েছিলাম। তো আমি এর বদলতে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে একটু ফাস্ট ফরওয়ার্ড করে যদি সামনে চলে আসি, যে 90s পর যখন থান শোয়ে যখন ক্ষমতায় আসছেন 92-এ, উনি 2011 পর্যন্ত ক্ষমতাতে ছিলেন। ক্ষমতায় থাকাকালীন সময় তিনি 2008 সালে যে সংবিধান পাশ করান, সেখানে মিলিটারি রিপ্রেজেন্টেশন 25% রাখেন। তো স্যার, গণতন্ত্রের দিক দিয়ে মিলিটারি রিপ্রেজেন্টেশন থাকা একটা পার্লামেন্টে ব্যাপারটা কিন্তু একটু প্রশ্ন তোলে। আপনার কি মনে হয় স্যার, এবং এটা কেন করেছিল তারা? আচ্ছা, কেন করেছিল সেটা ওই যে বলছিল আগে এপিসোডে, শেষে হলো যে ওই যে ফিয়ারের ভয়, মানে ডিসইন্টিগ্রেশন যে ভয়টা তাদের ভিতরে, এইটা একটা বড় রকম প্লে করতেছিল একটা। আরেকটা শুরু থেকে বিকজ অফ দ্য ইকোনমিক কন্ডিশন, দি মিয়ানমার মিলিটারি তারা দে আর ট্রাইং টু বিকাম সেলফ সাফিসিয়েন্ট, নিজেরাই সেলফ কন্টেন্ট। যেমন আমাদের দেশে এখন যেমন হয়েছে, ওখানে তখন ওটা আগেই ছিল। ওখানে ওরা বিভিন্ন অনুষ্ঠান করতো সো দ্যাট দে কুড আর্ন সাম মানি, দে আর ইনভলভ ইন বিজনেস। এখনও কিন্তু মিয়ানমারের মেজর দি স্টেক হোল্ডার আর দি মিলিটারি। একটা প্রবাদ আছে যে তুমি যদি বার্মাতে বা মিয়ানমারে ব্যবসা করতে চাও, ইউ শুড হ্যাভ এ জেনারেল ফ্রেন্ড ইন মিয়ানমার। জি স্যার, এটা অনেক ক্ষেত্রেই শুনেছি, তাই না? তো এই যে জিনিস, এটা একদিনে হয়নি, এটা ডেভেলপ করেছে। আরেকটা যেটা বললাম যে মিলিটারি দেখলো যে মিলিটারি ইজ দি অনলি অর্গানাইজেশন যারা নাকি দে আর বিলিভিং অ্যান্ড বাই দ্যাট টাইম যে বার্মান ছাড়া নন বার্মান ভার্চুয়ালি মিলিটারি থেকে বের করে দিয়েছিল, নেগলিজিবল ছিল। সো ইট ওয়াজ অল বার্মান,
কিন্তু বার্মান কন্ট্রোল যদি বার্মাকে মানে মায়ানমার কন্ট্রোল করতে গেলে মিয়ানমার আর্মি বা যে তৎমতো বলা হয় ইজ দ্য অনলি অর্গানাইজেশন উইচ ক্যান হোল্ড ইট লাইক দ্যাট। সো এখন শুধু একটা পর্যায়ে গিয়ে এমন একটা তার সিচুয়েশন ক্রিয়েট করলো, তারা একটা স্লোগান আনলো যে তৎমতো ইজ দি ফাদার অ্যান্ড মাদার অফ দি পিপল। স্যার এর বদলতে আপনাকে একটু জিজ্ঞেস করি, তাতমাদাও ইজ দ্য ফাদার অ্যান্ড মাদার অফ দ্য পিপল। এই যে এনএলডি, ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি, তারা 90-এও একটা ল্যান্ডস্লাইড ভিক্টরি পেয়েছিল, কিন্তু সেখানে কিন্তু তারা সরকার গঠন করতে পারেনি, অনেকটা আমাদের 70-এর নির্বাচনের মতো। আবার একই সাথে 2015-তে আপনার কিন্তু তারা ল্যান্ডস্লাইড ভিক্টরির মাধ্যমে তারা ক্ষমতা গ্রহণ করতে পেরেছে, এবং 2020-এ এসেও ল্যান্ডস্লাইড ভিক্টরি পায়, তখনও ক্ষমতা গ্রহণ করতে পেরেছে, কিন্তু সেটি তারা সাস্টেইন করতে পারেনি। তাহলে স্যার আপনি যেহেতু বলেন মাদার অ্যান্ড ফাদার অফ দ্য পিপল, তাতমাদাওয়ার কথা বলছেন, তো এই যে এনএলডির মতো গণতান্ত্রিক এলিমেন্টসগুলো কেন সার্ভাইভ করতে পারেনি? এখানে তাতমাদাও সেরকম একটা সিস্টেম তৈরি করে রেখেছিল যেখানে এমন আপনার গণতান্ত্রিক উপাদানগুলো হয়তো সেভাবে থ্রাইভ করতে পারবে না। আচ্ছা, এখন আমি বলি, এখন আসি মিলিটারি লিডারশিপের ভিতরে, যেহেতু মিলিটারি লিডার তার যে ট্রেনিং সিস্টেমটা, দে আর বেসিক্যালি ব্রিটিশ ছিল, দে রিমেইন দ্যাট, তাদের পরিবর্তন নেই। কিন্তু যে জিনিসটা তাদের ইনকালকেট করেছে যে একমাত্র তারাই দেশপ্রেমিক, আর কেউ দেশপ্রেমিক না, এবং একমাত্র তারাই দেশের ঐক্যকে ধরে রাখতে পারবে, একটা করেছে। দ্বিতীয়ত, যেহেতু নাকি বার্মিজ লিডারশিপের ভিতরে এত ভাগাভাগি ছিল, এত মানে কি বলবো, তাদের ভিতরে গ্রুপিং ছিল যে there was no মেজরিটি পার্টি বলতে কিছু ছিল না। এনএলডিতে বেলায় যদি দেখো, এনএলডিকে নিয়ে সবচেয়ে বড় ভয় ছিল তাদের, যেটা বললাম, যে ওদের বড় ভয় যে এনএলডি যদি পাওয়ারে আসে, দে মাইট গো ব্যাক টু দি ওল্ড সিস্টেম, ফেডারেল সিস্টেম। এবং একই সাথে এনএলডির সাথে তো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা অ্যাসোসিয়েশন ছিল, যে তাদের সাপোর্ট ছিল, এবং এই ভয়টাও তো কাজ করছিল যে এনএলডি ক্ষমতা আসা মানে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড আবার এন্টার করবে, কিংবা অন্যান্য যে আমাদের যে তাদের যে প্রতিবেশী দেশগুলো রয়েছে সেখান থেকে আবার ফরেনাররা দেশে ঢোকা শুরু করবে। সেই 60s যে ভীতিটি ছিল, সেটার তো একটা ম্যানিফেস্টেশন আবার হয়ে যেত। সো ওইটা যখন নাকি এরা দেখল, মানে মিলিটারি লিডার্স ডিসাইডেড যে the only way is to have a control over the whole system, so they adopted in the constitution. এবং কনস্টিটিউশনের মধ্যে যেটা আছে, এটা এখানে যে তুমি যেটা বললে 2009 মানে এনএলডি প্রথমবার যখন নিয়ে হলো, তারা কিন্তু এটা করতে দিল না, গভর্নমেন্ট ফর্ম করতে দেয়, এটা প্রায় 10 বছর চলে গেল। তারপরে আবার 15 ইলেকশনে আসলো, দে অ্যালাউড। বাট এই যে পিরিয়ড, এই পিরিয়ড তারা কিন্তু একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে। দে হ্যাভ ফর্মড এ 2008 কনস্টিটিউশন, যেখানে কিন্তু লিবারিস্টরা রয়ে গেছে তৎপদর কাছে। কি লিবারেল? এক নম্বর হলো যে পার্লামেন্টে তাদের 25% সিট রয়ে গেছে, অর্থাৎ 2/3 মেজরিটি কখন মানে কনস্টিটিউশন অ্যামেন্ড করতে পারবে না, করতে গেলে তোমার এদের ভোট লাগবে। খুব হিসেব করে তারা এই কাজটা করেছিল, এক নম্বর। 2 নম্বর হলো হোয়াট দে হ্যাভ ডান ইজ যে তারা ওয়ার্কআউট করেছে যে কি কি জিনিস কন্ট্রোল করতে হবে। প্রেসিডেন্ট, সব দেশে প্রেসিডেন্ট is the head of the armed forces, কিন্তু মিয়ানমারে কিন্তু প্রেসিডেন্ট আর্ম ফোর্সের হেড না, ওদের কিন্তু কমান্ডার ইন চিফ ইজ হেড অফ দি অল আর্ম ফোর্সেস। মিনিস্ট্রি অফ ডিফেন্স, মিনিস্ট্রি অফ ন্যাশনাল সিকিউরিটি, দিজ আর অল আন্ডার দি মিলিটারি। এর মন্ত্রী কখনো মিলিটারির বাইরে যাবে না, নমিনেটেড বাই দি চিফ অফ ডিফেন্সে হবে সে। এই কন্ট্রোলকে তারা রেখে দিয়েছে, যার ফলে দেখো যখন নাকি তোমার হলো কে নাম বলে এনএলডি গভর্নমেন্ট ছিল, সূচি যখন ছিল, তখন কিন্তু ইকোনমিক সাইডটা দেখেছে, ঠিক আছে, তারা ফরেন রিলেশন করেছে, ঠিক আছে, বাট দে ডিড নট টাচ অন দ্যাট। আচ্ছা, এবং যখন দেখলো যে 2020-তে ইলেকশনে যখন নাকি তারা আবার মেজরিটি পেল, এবং দেওয়ার যে ফিয়ার যে তারা হয়তো কনস্টিটিউশন অ্যামেন্ড করতে যাবে বাই ফোর্স, করবে পার্লামেন্টে, সো দে অ্যাক্টেড। আচ্ছা
স্যার এই যে অং সান সুকির গভর্নমেন্ট তার সরকার কি জাতীয় ঐক্যর ক্ষেত্রে কোনো কিছু করার চেষ্টা করেছে যেটা হয়তো পূর্ববর্তী সামরিক সরকারের মধ্যে একটা ভীতি ছিল? খুব একটা কিছু করে নাই। শি ডিড নট রিয়েলি ডু মাচ। মানে ওর বাইরে ও কিন্তু বিকজ তার অ্যাক্টিভিটিটা ওয়াজ লিমিটেড, বিকজ যেটুকু মিলিটারি তাকে অ্যালাউ করেছে তার বাইরে সে যেতে পারে নাই। তো সেক্ষেত্রেও তার সরকার, যদিও আমরা বলছি একটা গণতান্ত্রিক সরকার ছিল, আপনার ডেমোক্রেটিকলি ইলেক্টেড সরকার ছিল, তা সত্ত্বেও কিন্তু মিলিটারি একটা ভালো ইনফ্লুয়েন্স ছিল তার উপর, সেই প্রভাবটা ছিল। আচ্ছা, তো স্যার এই যে জান্তা সরকার যখন 2021 সালে আপনার একটা সামরিক অভ্যুত্থান করলো এই যে ফেব্রুয়ারি মাসে, এবং এটির উপর খুব একটা হিউমারাস ভিডিও বের হয়েছিল যে একজন তার এক্সারসাইজ ভিডিও সে রেকর্ড করছিল এবং পিচ থেকে জান্তা সরকারের আপনার কামান যাচ্ছে, আপনার মিলিটারি তাদের যে ভেহিকলসগুলো যাচ্ছে সেখান দিয়ে পার হচ্ছিল। তো এই যে প্রায় 4 বছরের মধ্যে তো তারা ক্ষমতা ধরে রেখেছিল, আঁকড়ে ধরে রেখেছিল। তো সেই সময় কি আমরা যে পূর্ববর্তী যে বিশ্বাস ছিল, যে পূর্ববর্তী যে ভীতিটা ছিল যে ফরেন ইন্টারভেনশন বা হচ্ছে ফরেনারদের চলে আসা এবং ন্যাশনাল ডিসইন্টিগ্রেশন, এই ভীতিগুলোকে আবার একটা রিসার্জেন্স হয়েছিল, বা আমরা কি সেগুলোকে মানে নির্মূল করার ক্ষেত্রে আমরা জান্তা সরকারের কাছ থেকে কোনো ধরনের সক্রিয়তা দেখেছিলাম? ওদের মানে এখন আপাতত অনেক লম্বাতে চলতে, এখন যে মিয়ানমারে তাদের কতগুলো বেসিক প্রিন্সিপালস আছে যে দে ডু নট এনি আউটসাইড ইন্টারফারেন্স, 1 নম্বর। এবং তাই যেটা বললাম যে তাদের ওই যে তারা কিন্তু চলে আসছে ওইটাতে 1 নেশন 1 রিলিজন 1 ল্যাঙ্গুয়েজ, 1 ল্যাঙ্গুয়েজ, এর বাইরে যাবে না তারা একটা। সো এর ভিতরে যেটা হয়েছে যে অ্যান্টি মুসলিম সেন্টিমেন্টটা চলে আসছে, যেটা থেকে রোহিঙ্গা যে ইস্যুটা, এটা কিন্তু ফ্রম অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট, যেহেতু 1 নেশন 1 ল্যাঙ্গুয়েজ, যে আপনার আরো কিছু আছে। এটা নাকি মানে কেন তারা মুসলমানদেরকে হেট করে, তুমি যদি ন্যারেটিভগুলি দেখো যে কিভাবে তারা এখনো কিন্তু যদি যাও, ইফ ইউ গো টু ইন্টেরিয়র অফ মিয়ানমার, বিল বোর্ড পাওয়া যেখানে লেখা আছে যে মুসলিমস আর ইউর এনিমি। এবং এটার হিস্টোরিক্যাল বেসিস কি স্যার? মানে এটা এই যে মুসলিমস আর ইউর এনিমি, এটা ইজ এ কোয়াইট আ স্টেটমেন্ট টু মেক। এবং এটা যদি স্টেট স্পন্সর্ড বলবো না, অ্যাটলিস্ট স্টেটের অ্যালাউন্স যদি স্টেট স্পন্সর্ড। এবং এটি কেন স্যার? ওয়াই আর মুসলিমস দেয়ার এনিমিজ? ওয়াই মুসলিমস আর দ্য এনিমিজ? এগেন যেটা বললাম, ওই যে 60s যেটা নাকি বলেছিল যে পাকিস্তানিদের চলে যেতে বলো, পাকিস্তানিদের চলে যেতে বলো, এই যে ইন্ডিয়ানদেরকেও চলে যেতে বলো, ইন্ডিয়ান পাকিস্তান চলে আসলো, তারপর মুসলমান রয়ে গেল। জি। এখন ওখানে দেখো বুদ্ধিস্টরা দেখলো, বুদ্ধিস্ট কালচার যেটা মিয়ানমারের যে কালচারটা, সেই কালচারের ভিতরে যেটা নাকি ইন্ডিয়াতেও দেখছো, মানে সেটা হলো যে একটা শ্রেণী আছে, পুরুষরা কাজ করে না। বার্মিজ সোসাইটি ইজ ফিমেল ডোমিনেটেড। তুমি যদি শহরে যাও, রেঙ্গুনে দেখবে দোকানে সব পুরুষের ভিতরে বসে আছে, কিন্তু কাজ করছে মহিলা সব। আচ্ছা, কন্ট্রোলটা মহিলার হাতে। আচ্ছা আচ্ছা, এবং যেহেতু কাজ তাদের করতে হয়, করছে ইচ্ছা করে না, তাকেও যেহেতু পুরুষরা কাজ করতে চায় না, দে আর ভেরি লেজি ইন এ ওয়ে। সো যার ফলে there is a tendency among the Burmese women to marry Muslims. আচ্ছা, কারণ হচ্ছে সেক্ষেত্রে পুরুষদের মধ্যে সক্রিয়তা তারা দেখে একটা, আরেকটা ইনহেরিটেন্সটা পায়, ইজ এ বিগ ফ্যাক্টর যেটা বাই মুসলিম ল। সো এইটা দিস ইজ ওয়ান অফ দি ফ্যাক্টর যেটা নাকি চলে আসছে। সো একটা সত্য মানে একটা জিনিস জিয়ায় রাখার জন্য তোমার লাগবে তো কিছু একটা, অবশ্যই ছুতা। সো দে গট দিস। আচ্ছা, এখানে বুদ্ধিস্ট যারা আছে, বুদ্ধিস্টের ভিতরে 2টা গ্রুপ আছে। সো একটা যেটা নাকি হিন্দু বিজেপির মতো বুদ্ধিস্টের একটা গ্রুপ আছে, ঠিক আছে। এটার সাথে এর মূল যা হতা কিন্তু শ্রীলঙ্কাতে। আচ্ছা, শ্রীলঙ্কান যে অর্গানাইজেশনটা, ওদের সাথে বার্মাতে যেটা আছে মিয়ানমারে, ভিরাথু নাম শুনেছ? জি। ভিরাথুর যে 969 মুভমেন্ট, মাথাবা বলে একটা আইন আছে। হোয়াট আর দিস? দিস আর অল অ্যান্টি মুসলিম ল। এবং এদের এটাই হলো, যেহেতু সব জায়গায় দেখতেছে যে মুসলিমস আর স্লোলি গ্র্যাজুয়ালি টেকিং ওভার,
এইটার থেকে করার জন্য। আচ্ছা আচ্ছা, কারণ এটা বললাম যেহেতু বার্মিজ যারা তারা কাজ করতে চায় না। জি আচ্ছা, সো এই যে ন্যারেটিভটা শুরু করে তাদের ন্যারেটিভটা হলো যে মুসলমানরা তোমাদেরকে অ্যালিউ করছে, তারা প্রথমে তোমাদের সোসাইটি দখল করবে, তারা তোমাদেরকে মুসলিমে কনভার্ট করবে, অ্যান্ড স্লোলি গ্র্যাজুয়ালি দে উইল মেক ইনটু এ মুসলিম কান্ট্রি। তারা এবং এটা তাদের মধ্যে একটা লেজিটিমেট ফিয়ার হিসেবে কাজ করে, মানে করা ন্যারেটিভ বানানো হয়েছে, ন্যারেটিভ বানানো হয়েছে। এভাবে স্যার এটা তো 1 বছর 2 বছর না, এটা তো যে দশকের পর দশক চলতেই আছে। আচ্ছা, একদম সমাজে ইনগ্রেইনড হয়ে গেছে, ইনগ্রেইনড হয়ে গেছে। এখন আমি আসি লিডারশিপে। সো তুমি এখন যদি যখন এই বাংলাদেশের সাথে রিলেশনশিপ করতে যাবে, এই জিনিসগুলো চলে আসে। তারা যখন দেখো মানে 2012-এ মোস্টলি 12 বা 14 সালের দিকে আরাকানে যেটা মানে রাখাইন ইয়েতে পার্লামেন্টে তারা একটা রেজলিউশন নিয়েছিল যে তারা দে আর দি প্রোটেক্টর অফ দি ওয়েস্টার্ন গেট। যে রাখাইন তারা বলতেছে যে আমরা উই আর সেভিং দি কান্ট্রি ফ্রম দি ওয়েস্ট। ওয়েস্টে কি দুটা ভয়, একটা মুসলিম ইনভেশন আর একটা ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স। আচ্ছা, এই দুটার প্রোটেক্টর, এটার এগেনস্টে উই আর দি শিল্ড, উই দ্য ওয়েস্টার্ন শিল্ড। এই যে ন্যারেটিভ, এবং এইটাকে আবার ওদের সেন্ট্রাল পার্লামেন্ট অ্যাপ্রুভ করলো, তারা বাহবা দিল। তো স্যার আমি এখানে একটু ইন্টারজেক্ট করে আপনাকে জিজ্ঞেস করি যে রিসেন্টলি তাদের যে গণতান্ত্রিক নির্বাচনটা হলো 2026-এ, তো ফেব্রুয়ারি মাসে হলো, তো এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা কি কোনো ধরনের পরিবর্তন দেখতে পাচ্ছি, নাকি যেহেতু এই যে দলটি নির্বাচিত হয়েছে ইউএসডিপি, আপনার ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি, আগেও ছিল, জি, তো এই দলটি কিন্তু মূলত মানে জান্তা সমর্থিত একটি দল। কারেক্ট। তো আমরা তো তাহলে স্যার কোনো পরিবর্তন না, মানে নাম কস্তে একটা পরিবর্তনের আশ্বাস পাচ্ছি মিয়ানমারে, তাহলে কি এখন যেভাবে চলছে, অর্থাৎ জান্তা সরকার যখন অভ্যুত্থানের সময় যেভাবে চলছিল এখনও কি তাহলে সেভাবেই চলতে থাকবে? এবং যেহেতু এখন মিন অং লাইন আর আপনার জান্তা সরকারের হেড না, তিনি এখন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন, তাহলে কোনো পরিবর্তন হবে না, কোনো পরিবর্তনই হবে না। এবং এই মুসলিম বিদ্বেষী যে চিন্তা ভাবনাটা এভাবে থাকবে। তাহলে স্যার আমি বাংলাদেশের পার্সপেক্টিভে আপনাকে প্রশ্নটা করি, এটা তো এই ক্ষেত্রে তো আমাদের একটি স্বার্থ আছে, রোহিঙ্গাদেরকে সেফ এবং ডিগনিফাইড ভাবে আমাদের রিপেট্রিয়েট বা প্রত্যাবাসন করতে হবে। এটা তো স্যার মানে দ্বিতীয় কোনো বাংলাদেশ থেকে অন্তত দ্বিতীয় কোনো সেন্টিমেন্টের ব্যাপারে বা মতামত আসবে না, আমরা চাবো যে আমরা পাঠিয়ে দিতে পারি। তো সেক্ষেত্রে কি জান্তা সরকার আমাদের সাথে, জান্তা সরকার বললে ভুল হবে, গণতান্ত্রিক সরকার লেড বাই মিন অং লাইন, আমরা কি কোনো পরিবর্তন বা উন্নতি দেখতে পাবো? যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটা অ্যান্টাই মুসলিম সেন্টিমেন্ট কাজ করছে তাদের দেশে, এটাতে বেরো আসা খুবই ডিফিকাল্ট, এবং এটা করতে গেলে লং টার্ম প্রসেস যেতে হবে, তোমাকে কনভিন্স করতে হবে, মানে তোমাকে একটা এই ন্যারেটিভ ক্রিয়েট করতে হবে যে তোমরা যে ন্যারেটিভ, এই ন্যারেটিভ ঠিক না, ইউ হ্যাভ টু ওয়ার্ক দেয়ার। দেখো, ইরানকে সাহায্য করার জন্য ইসরায়েল টুক 40 years, দে ফেইল্ড। নেতানিয়াহু বলছে 40 বছর অপেক্ষা করছি আমি, দে পেনিট্রেটেড ইনটু দ্য সোসাইটি, তারপরে কিন্তু পায় নাই। শুধু তো স্যার পেনিট্রেট করেনি, তাদের নামাজের অ্যাপে পর্যন্ত তারা মেসেজ করা শুরু করেছিল, দ্য ডে অফ রেকনিং হ্যাজ কাম। লাভ তো হলো না স্যার, লাভ হয়নি কোনো। সো কাজেই ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট। তোমাকে যদি চিন্তা করতে হয় মিয়ানমার মানে রোহিঙ্গাদেরকে, প্রথম কথা আমরা তাদেরকে আসতে দিলাম কেন? এটা রোহিঙ্গা ক্রাইসিসটা ইজ এ ভেরি কমপ্লিকেটেড। এটা এখন যে পর্যায়ে আছে আমার কাছে মানে বলি যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড কিন্তু মানে একটা রোহিঙ্গা ফাটিকে চলে গেছে, একটা ইনডিফারেন্স চলে আসছে, এবং এই যে টেন্ডেন্সি তারা বলে লেট দেম বি অ্যাবসর্বড। That is a very controversial statement to make. Yes, প্রাইভেটলি তারা বলে যে তোমার ওদেরকে অ্যাবজর্ব করে নাও। এটা তো স্যার বাংলাদেশের পক্ষে সম্ভব না। শুধু তাই না, এটাতে আবার ইন্ডিয়ানরাও সায় দিচ্ছে, তাই না? সেক্ষেত্রে স্যার বাংলাদেশের কি করা উচিত আপনার মনে হয়? কি করা উচিত? আই এম টু স্মল এ ম্যান টু কমেন্ট অন দিস। এটা যে কতগুলি ভুল আছে, এটার মানে শোধরানো যায় না, তার মধ্যে একটা।
আচ্ছা রাইট ইন দেখো মানে দিস ইজ দি থার্ড টাইম 78-এ একবার হলো, তারপর 92 তে একবার 92 হলো, জি। তবে এবার in those 78 and 92-তে we succeeded জি পাঠিয়ে দিতে আপনার because of these circumstances, because of the very prompt action. The government decided at the time they should go back and acted accordingly. কিন্তু এবার কিন্তু government did not want to send them back. The government want to play a card. যদিও খারাপ শোনাবে যে তখন যে ফরেন সেক্রেটারি যিনি ছিলেন উনি 15 বছর আইএমএ চাকরি করে আসলেন, এসে এখানে ফরেন সেক্রেটারি হলেন। তার ইন্টারেস্ট হলো যে এখানে যদি রোহিঙ্গা রিফিউজি থাকে আমার ব্যবসা চলবে। আমি হয়তো ভেরি ক্রুডলি বলতেছি আমি। এখন দেখো এ সর্ট অফ পিপুল আর গ্রুপ অফ পিপুল আর ডুইং বিজনেস অন রোহিঙ্গাস, অবশ্যই তাই না? অবশ্যই। আচ্ছা, আরেক গ্রুপ আমাদের কি বলবো তাদেরকে, তারা উঠে লাগলো যে কেমনি করে একটা নোবেল প্রাইজ আনা যায়। So no action was taken. I asked one of the Air Force officer যে এতবার যে তোমার এয়ার স্পেস ভায়োলেশন হলো, তো what action did you take? We were told not to take action from the highest authority. আচ্ছা So কাজে এই যে জিনিস মানে এখন how much we can rectify I do not know. আচ্ছা It's very difficult. দেখো সুচি তার 5 বছরে she had visited all the neighboring countries. থাইল্যান্ডে 2 বার গেছে, বাংলাদেশ আসেনি। আসেনি, তিনি আসেননি। What does it indicate? রিলাক্টেন্স। আচ্ছা, আমাকে একটা কথা বলেছে, আমাদেরও কিছু দোষ আছে। আমাকে একজন বার্মিজ ডিপ্লোমেটের বক্তব্য হলো যে ইউ হ্যাভ স্টেপড ইন আওয়ার ব্যাক, এই জন্য কি তারা আমাদের সাথে ডিল করতে চায় না। সেটা হলো যে এই যে আমরা ল অফ সিতে গেলাম, কোর্টে গেলাম বে অফ বেঙ্গল এরিয়া নিয়ে, একটা পর্যায়ে নাকি আমি যেটা আমাকে বললো যে দে হ্যাড বাংলাদেশ অ্যান্ড মিয়ানমার হ্যাড রিচড মানে অ্যাগ্রিমেন্ট, এবং একটা মিয়ানমার অলরেডি ড্রাফট প্রপোজাল পাঠিয়েছে যে এটা ঠিক ওই সময় বাংলাদেশ চলে গেল কোর্টে, কোর্ট অফ আরবিট্রেশনে চলে গিয়েছিল। লাভ কিন্তু বাংলাদেশের হয় নাই, বিকজ আমাকে বলতেছে যে আমি দেখেছি যে আমরা যেটা তোমাদের দিচ্ছিলাম তার চেয়ে কম পেয়েছো। This is a political game played by the previous government. So লাভটা কি হলো আমাদের, আমরা কিন্তু একটা দেশের সাথে আমাদের সম্পর্ক চিরতর নষ্ট করলাম। তো স্যার এই যে আমরা দেশের কথাই বলছিলাম, যে মিয়ানমারের কথা বলছিলাম, তো যদি ভবিষ্যতের কথা চিন্তা করি, মানে আমরা তো একটা ট্যানজেন্টে চলে গেছিলাম, তো মিয়ানমারের ক্ষেত্রে আমি আপনাকে শেষ প্রশ্ন হিসেবে জিজ্ঞেস করতে চাই এই এপিসোডের জন্য, যে এই যে গণতান্ত্রিক সরকার এখন ক্ষমতায় আছে, তারা বিভিন্ন দেশে অবস্থান করছে, চায়নাতে গেলেও, ভারতেও অবস্থান করেছিলেন মিন অং লাইন, রাষ্ট্রপতি মিন অং লাইন। তো আপনার কি মনে হয় তিনি বাংলাদেশ সফরে আসবেন, এবং মিয়ানমারের ভবিষ্যৎ কি হতে পারে? এই তারা কি গণতন্ত্রের পথে হাঁটবে, নাকি আমরা পূর্ববর্তী যে কালচারটা দেখে আসছি, যে স্ট্র্যাটেজিক কালচারটা দেখে আসছি, সেটিরই একটা কন্টিনিউয়েশন হবে? আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, যে ইট উইল কন্টিনিউ যেভাবে আছে, তার কারণ হয়তো একটু অন্য দৃষ্টিভঙ্গি থেকে দেখানোর চেষ্টা করা হবে, কিন্তু সেরকমই থাকবে। একটা সময় ওয়েস্টার্ন ওয়ার্ল্ড অ্যাকসেপ্ট করে নেবে, করে নিয়েছিল, আবার করে নেবে। তার কারণ চায়না তাদের সাপোর্ট করছে, চায়না ডিস্টার্ব করবে না, স্ট্যাটাসকো মেনটেন করবে। ইন্ডিয়া ডিস্টার্ব করবে না। ইন্ডিয়ার প্রবলেম হলো, ইন্ডিয়ার একটা প্রবলেম আছে 7 সিস্টারে, তারা চায় না যে এমন কিছু হোক, বিকজ এনএলডি সিভিলিয়ান গভর্নমেন্ট আসলে তখন কিন্তু ওরা চাবে এই প্রবলেমটা সলভ করতে। কাজে ইন্ডিয়ার ইন্টারেস্ট, চাইনিজ ইন্টারেস্ট হলো স্ট্যাটাসকো। ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তারা কোনো হদিস পাচ্ছে না, কি করবে, দে ক্যানট অ্যাপ্রোচ। আচ্ছা, আমেরিকা একটা চিন্তা করলো, একটা করিডোর করবে, উদ্দেশ্য সো দ্যাট উই ক্যান এন্টার ইনটু মিয়ানমার। লাভ নেই কোনো, আমরা সাফার করবো করিডোর করলে, বিকজ মিয়ানমারও তখন আমাদের পিছিয়ে লাগবে। সো কাজে ইট ইজ গোয়িং টু প্রবলি
be like this, আমার মনে হয় না we will be able to reach to any solution. আর as for Rohingya is concerned, আমাদেরকে অনেক ডিপলি চিন্তা করতে হবে. We have to approach the Myanmar government right from the fresh start করতে হবে. তাদের বোঝাতে হবে যে we are not your enemy, we want, and they are not Bengali. তাদেরকে নাও তোমরা বোঝাতে হবে তাদের, শুধু তাই না, you have to work with the people of Myanmar. You have to work at the grassroots level. Because ওরা যে সোসাইটিতে যাবে তাদেরকে সাথে তো তা অ্যাকসেপ্টেবিলিটি রাখবে তো অবশ্যই। তো সেটা ডেভেলপ করতে হবে তো। সেটা ডেভেলপ করতে তোমাকে পিপল টু পিপল কন্ট্যাক্ট করতে হবে, পিপল কন্ট্যাক্ট করাতে হবে। এবং এর জন্য অ্যাট ভেরিয়াস লেভেল ইন্টেলেকচুয়ালদের মধ্যে এক্সচেঞ্জ হতে হবে। তোমার ইফ নিড বি ইউ নিড টু হ্যাভ ইভেন দ্য রিলিজিয়াস লিডারদের ভিতরে দ্যাট ইসলাম ইজ নট অ্যান্টি বুদ্ধিজম, এটা বোঝাতে হবে অবশ্যই। এবং এই যে পররাষ্ট্রনীতির যে অ্যাসপেক্ট কিংবা এলিমেন্টসগুলোর কথা আপনি বলছেন, আশা করি পরবর্তী একটি টপিকে আমরা হয়তো এমন একটা 2-part সিরিজ করে আমরা এই ব্যাপারগুলো আর একটু ডিসক্রিপটিভভাবে টাচ আপন করতে পারবো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সিরিজে আমাদের সাথে থাকার জন্য। ইনশাল্লাহ পরবর্তীবার আবারও আসবেন, আপনার প্রতি আমার রিকোয়েস্ট রইল। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সো মাচ। তো সুপ্রিয় দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। যদি আমাদের এই এপিসোডটা আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আপলোড করা ভিডিওতে কমেন্ট করে জানাবেন ঠিক কেমন লাগছে। পরবর্তীতে এই ব্যাপারে ফার্দার কোনো ডিসকাশন আপনারা চান নাকি সেটিও আমাদের জানাবেন। আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন, আমাদের পেজগুলোতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথেই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।